দ্য নোভা আর্কাইভের আজকের এপিসোডে শোনাচ্ছি লেখক প্রচেত গুপ্তের রুটি গল্পটি। আমাদের পাড়ার নরেনবাবু রাতারাতি বিখ্যাত হয়ে পড়লেন, আর আমি পড়লাম গভীর বিপদে। আগে কোনটা বলবো, নরেনবাবুর বিখ্যাত হওয়ার গল্প নাকি আমার বিপদ? আগে নরেনবাবুর কথাটাই বলে নিই। অতি নগণ্য নরেনবাবু যে রাতারাতি এমন অতি বিখ্যাত হয়ে পড়বেন, কে ভাবতে পেরেছিল? কেউ পারেনি। খবরের কাগজে ছবি, টিভিতে খবর, ওয়েব পোর্টালে জীবনী, ফেসবুকে ভাইরাল, ব্লগে ব্লগ ব্লাস্টিং, সব মিলিয়ে একেবারে ন্যাড়াবেড়া অবস্থা। উত্তর কলকাতার নামকরা রুটি আলুর দমের দোকান হলো উনুন। একসময় এই দোকানের রুটি নাকি মনীষীরাও খেয়েছেন। সাক্ষী কেউ নেই, তবে দোকানের ভিতরে দেওয়ালে পরপর ছবি টাঙানো রয়েছে। সে ছিল বাংলার নবজাগরণের সময়। তখনও হোম ডেলিভারি ব্যবস্থা আবিষ্কার হয়নি। বড় বড় মানুষদের বাড়ি থেকে কাজের লোক শিষ্যরা এসে রুটি নিয়ে যেত। এরও অবশ্য কোনো সাক্ষী নেই। সে যাই হোক, উনুন পাড়ার মোড়ে হোর্ডিং ঝুলিয়েছে। হোর্ডিংয়ে ছবি, ধুতি পাঞ্জাবি ক্যাম্বিসের জুতো পরে ছোটখাটো নরেনবাবু তাড়া করছেন টাক মাথা, খোঁচা দাড়ি, খাড়া চুল হাতে রিভলভার ধরা এক গুন্ডাকে। নরেনবাবুর উঁচু করা দু হাতে গদার মতো ধরা গোল করে পাকানো রুটি, নিচে লেখা আমাদের হাতের রুটি, নরেনবাবুর শক্ত খুঁটি। এরপরে আর বিখ্যাত হওয়ার বাকি কি রইল? তবে ওই যে বললাম, এই কাহিনীতে নরেনবাবুর বিখ্যাত হয়ে ওঠার থেকে আমার বিপদ অনেক বেশি গুরুত্বপূর্ণ। আলোর পাশে যেমন অন্ধকার থাকে, সুখের পাশে থাকে দুঃখ, কমেডির গায়ে লেগে থাকে ট্র্যাজেডি, এই ঘটনাও সেরকম। নরেনবাবু যদি আকাশে উঠেছেন, আমি পড়েছি এক গলা জলে। নরেনবাবু যদি ফুরফুরে বাতাসে উড়ে বেড়াচ্ছেন, আমি জলে হাবুডুবু খাচ্ছি। নরেনবাবু কে? কেউ নয়, নোবডি। দুদিন আগে আমাদের পাড়ার লোক তো দূরের কথা, পাশের বাড়িরও কেউ নরেনবাবুর খবর রাখত না। রাখবে কেন? নরেন প্রামাণিক খবর রাখবার মতন কোনো লোকই নন। তিনি সাধারণের সাধারণ, ভীতুর ভীতু, এড়িয়ে যাওয়ার এড়িয়ে যাওয়া। এড়িয়ে যাওয়া মানে কোনো ঝামেলা দেখলেই সরে পড়েন, জটলা দেখলেই ফুটপাত বদল, দায়িত্ব এলেই পালান। ঝামেলা এড়াতে গিয়ে নরেনবাবু জীবনে পকেট মারি, ছিনতাইও চুপচাপ মেনে নিয়েছেন, টু শব্দটি করেননি। সেও গল্পের মতো। একবার বাসে নরেনবাবুর পাঞ্জাবির পকেটে হাত গলিয়ে দিল এক ছোকরা। মানিব্যাগ নিয়ে হাত বের করবার পথে কোনো এক রহস্যময় কারণে পকেটে গেল হাত জড়িয়ে। হাত যত টেনে বের করতে যায়, তত কাপড়ে যায় পেঁচিয়ে। পকেটমারের হাত অন্যের পকেটে আটকে যাওয়ার ঘটনা কোটিতে একটাও কি হয়? ক্রাইম রিপোর্টে এমন রোমহর্ষক ঘটনার হদিস কি মিলবে? নিশ্চয়ই মিলবে না। কিন্তু সেদিনও রোমহর্ষক কাণ্ড করলেন নরেনবাবু। পাছে বাসের অন্য যাত্রীরা দেখে ফেলে, তাই তিনি পকেটমারের দক্ষিণ হস্তটি সযত্নে বের করে দিলেন। নিচে গলায় বললেন, মানিব্যাগে অফিসের আইডেন্টিটি কার্ডটা রয়েছে, ওটা কি ভাই ফেরত পাওয়া যাবে? পকেটমার ছোকরা চাপা গলায় বলল, না, ওসব দেওয়া নেওয়া করতে গেলে পাবলিক দেখে ফেলবে, বাসের মধ্যে কেওড়া কি চাইন লেগে যাবে। এগুলো আমরা ম্যানহোল খুলে ফেলে দিই, ফোন নম্বর দিন, কোন ম্যানহোলে ফেলেছি বলে দেব। নরেনবাবু ফিসফিসিয়ে বললেন, থাক তবে, ঝামেলা করে লাভ নেই। ছিনতাইয়ের ঘটনা ঘটে এক বৃষ্টির রাতে। সেদিন বিকাল থেকেই ভাসিয়ে দিয়েছিল। অফিস ছুটির পর কোমর ডুবুডুবু, ট্রেন বন্ধ, টেম্পোর মাথায় চড়ে নরেনবাবু কলকাতায় ফিরলেন। এসপ্ল্যানেড থেকে জল ভেঙে হাঁটা, বাড়ির কাছে আসতে রাত 12টা পেরিয়ে গেল। গলির মোড়ে রেনকোটে আগা পাশতলা মোড়া দুজন আগু পিছু এসে পথ আটকে দাঁড়ালো। ছোটবেলার গল্পের বইয়ে আঁকা ছবির মতো। এক ছিনতাইকারী চাপা গলায় বলল, যা আছে দিয়ে দে, নইলে এই জমা জলে চুবিয়ে মারব।
ছিনতাইয়ের অস্ত্র হিসেবে জমা জল কাজে লাগানোর কথা আগে কেউ ভাবতে পেরেছে? দ্বিতীয় ছিনতাইকারী বলল, চিল্লাচিল্লিতে নো ফায়দা, জল ভেঙে কেউ আসবে না। নরেনবাবুর ঝামেলা না বাড়িয়ে পকেটে যা ছিল বের করলেন। আসলে এক ধরনের মানুষ রয়েছে যারা চায় জীবন যেমন চলছে তেমন চলুক, দিনের পর দিন, বছরের পর বছর, মহাকালের পর মহাকাল। একটু এদিক ওদিক হলেই তাদের সমস্যা। যদি দরজার পিছনের হুঁকে ছাতা গামছা ঝোলে, তো সেই ছাতা গামছা যেন জন্মভর সেখানেই ঝোলে। রাতের চিন্তায় ঘুম ভেঙে যায়, ওরা ওখানেই আছে তো। এদের বলে ছাতা গামছা মানুষ। আমাদের নরেনবাবুও একজন ছাতা গামছা মানুষ। নরেন প্রামাণিকের বয়স 42-এর শেষ দিকে। সংসারে একা, থাকেন ভাড়া বাড়িতে, 1.5 কামরার চৌখুপ্পি, পুরনো কলকাতার 3 তলা বাড়ির 1 তলায়। ঘর নিয়েছেন পেছন দিকে। বাড়ির সামনের দিকে থাকা মানে লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ, 2-5টা কথা, ওসব তার পোষায় না। নরেনবাবু চাকরি করেন মফস্বলে, কর্পোরেশন অফিসে। শিয়ালদা থেকে 8টা 47-এর লোকাল ধরে অফিসে যেতে হয়, নইলে লেট। পরের গাড়ি 9টা 17, তখন আবার নেমে ছুটতে হয়। বেতন কমের দিকে। যাবার সময় শিয়ালদা পর্যন্ত বাসে গেলেও ফেরবার সময় হন্টন। পাক্কা 37 মিনিটের হাঁটা পথ। গলির মাঝ বরাবর ইটরঙা বাড়ি। গলিতে ল্যাম্প পোস্ট রয়েছে, বাল্ব নেই। বাল্ব রয়েছে, আলো নেই, ফলে অন্ধকার। বাড়ির পিছন দিক তো আরও অন্ধকার। পাশের বাড়ির দেওয়াল ঘেঁষে হুমড়ি খেয়ে আছে হাড় গিলে পেয়ারা গাছ, যেন সারাক্ষণ ড্যাব ড্যাব করে দেখছে। ফল টল ফেলে দেওয়ার নাম নেই, খানিকটা অন্ধকার জমাট বেঁধে রাখে। নরেনবাবু গোছানি লোক, ব্যাগে টর্চ থাকে। বগলে ব্যাগ ধরে পকেট হাতড়ে চাবি বের করলেন, টর্চ জেলে তালা খোলেন। কোনো বাড়ির টর্চ এক চান্সে জ্বলে না, পিছনে চাপড় দিতে হয়। ভেতরে কোথাও লুজ হয়েছে। নরেনবাবু রোজই ভাবেন অফিস ফেরতা দোকানে গিয়ে সারিয়ে নেবেন। মানিকতলায় দোকান রয়েছে। পরে ভাবেন থাকবে, শেষ পর্যন্ত জ্বলছে তো, তাহলেই হলো। সবাইকে যে এক চান্সে কাজ করতে হবে তার তো কোনো নিয়ম নেই। নিজের ডেরায় ঢুকে পড়লেন নিশ্চিন্তে। বাইরের দুনিয়া থেকে টাটা। এরপর হাত মুখ ধুয়ে কখনো নিচু ভলিউমে টিভি দেখা, কখনো 2 দিন আগের বাসি খবরের কাগজ পড়া। রাত 9:30 থেকে 32-এ জানলায় ঠক ঠক, 2টো ঠক, থেমে আবার 2টো ঠক। জানলায় ঠক ঠক মানে রুটি এসেছে, 3টি আটার রুটি। পাড়ার মোড়ের রুটির দোকান। আগেই বলেছি নাম, উনুন। কয়লা ঘুঁটের উনুনের আমল উঠে গিয়েছে, এখন ঘরে ঘরে গ্যাস। আমাদের এই দোকানে কিন্তু এখনো উনুনের কারবার। এ ব্যাপারে দোকানের বর্তমান মালিক বিশু সাঁতরার বক্তব্য রয়েছে। আমাদের 14 পুরুষের রুটির কারবার। গোরা সৈনিকরা একসময় ময়দানে লেফট রাইট করে এসে ঝোলা গুড় দিয়ে আমাদের রুটি খেত। তখন থেকেই এখানে উনুন সিস্টেম। স্টোভের আগুন, গ্যাসের আগুনের সব আছে, গনগনা ভাব নেই। আগুন গনগনা না হলে হাতে গড়া রুটি কখনো রুটি হয় না। কেন, গ্যাসের ওভেনেই তো এখন সবাই রুটি বানায়। রুটি মেকারও পাওয়া যাচ্ছে। রুটি কেমন ফুস করে ফুলে যাচ্ছে। বিশু হাত নেড়ে বলে, দূর দূর, ওই ফোলা সেই ফোলা নাকি? ও তো ভেজাল ফোলা। উনুনের আগুনে পেলে আটা ময়দা নেত্য করে। নেত্য মানে নাচে বলছো? বিশু বলে, অবশ্যই নাচে। ফুলে ওঠা তো নাচই হলো। তার উপর রুটিতে কয়লার ছাই, আগুনের পোড়া, মাটির গুঁড়ো লেগে না থাকলে স্বাদ হয়? খাবার সময় রুটি ঝেড়ে না খেলে মজাই নেই। সামান্য রুটির ভেতরে যে এত আর্ট লুকিয়ে আছে কে জানতো? সম্ভবত এত সব কারণেই আমাদের পাড়ায় উনুনের হাতে গড়া রুটির এত কাটতি।
সন্ধ্যের পর বিশু তার ফুল ব্যাটালিয়ন নিয়ে নেমে পড়ে। সেই ব্যাটালিয়নে থাকে তার বউ শেফালি, 12 বছরের ছেলে ভজা, 17 বছরের মেয়ে নিনি। এতেও সামলাতে পারে না। একজন আটা মাখছে, একজন বেলছে, একজন সেঁকছে, একজন বিলোচ্ছে, এর সঙ্গে গ্যাস সামলানো রয়েছে। কোনো কোনো বাড়িতে আবার বিশু হোম ডেলিভারিও করে, এর জন্য আলাদা লোক রয়েছে। রামধন, তার সাইকেল রয়েছে, এই নিয়ে শেফালির আপত্তি। সে বলে, তোমার বাপ ঠাকুরদার আমলে বড় বড় মনীষীরা পর্যন্ত একসময় দোকানে লোক পাঠিয়ে রুটি নিয়ে যেতেন, এখন হাবিজাবিদের বাড়িতে তুমি লোক পাঠাচ্ছ। বিশু হেসে বলে, আরে বাপু, 2-4টে ভালো মানুষের সেবা করতে হয়। নরেনবাবু ভালো মানুষ কেন বিশু পুরোটা জানে না, তবে মানুষটার প্রতি তার নানা কারণে দুর্বলতা রয়েছে। কোনোদিন দরাদরি করেননি, ফাও চাননি, 7 বছর ধরে তার রুটে চিবোচ্ছেন। যতই সুনাম থাকুক, খাবারে তো কতই গোলমাল ঘটে যায়। রুটি পুড়ে যায়, আলুর দমে নুন পড়ে না, আটায় খসখসা থাকে, দিতে দিতে দেরি হয়ে গেলে ঠান্ডাও হয়ে যায়, তারপরেও নো কমপ্লেন। মাসকাবারি বন্দোবস্ত এ পাড়ার অনেকের সঙ্গেই তাই। খাতা রয়েছে, নরেনবাবু মাসের 1 তারিখে পুরো টাকা মিটিয়ে যান। অফিস ফেরত ঘুপচি দোকানের সামনে এসে হাজির হন নরেনবাবু। একদিন রুটি নিয়ে এমন ভাষণ দিয়েছিলেন যে বিশুর চোখ একেবারে ছানা বড়া। কেউ নয় মানুষটার এত জ্ঞান। কই হে বিশু, খাতাটা খুলে দেখ কত হলো। গত মাসে 3টে দিন বাদ ছিল, মনে আছে তো বাপু? বিশু বলে, ও কাল পরশু হবে দাদা। নরেনবাবু বলতেন, না না বাপু, ধার বাকিতে আমি নি, এত বছর তো দেখছো। বিশু বলে, ধার বাকির কি হয়েছে, আপনি তো আর পালিয়ে যাচ্ছেন না। নরেনবাবু বললেন, কে জানে, দুম করে হয়তো আজ রাতেই পটকে গেলাম। ধার রেখে মরেও শান্তি পাবো না, খচখচ করবে, অথচ কিছু করতেও পারবো না, তার থেকে বরং নিয়েই নাও। বিশু জিভ কেটে বললেন, কি যে বলেন দাদা, আচ্ছা দিয়েই দিন, সামান্য কটা রুটির জন্য আপনার যখন তর সইছে না। নরেনবাবু মুচকি হেসে বলেন, রুটি কোনো সাধারণ ব্যাপার নয় রে বিশু, বলতে পারো দুনিয়ার সব থেকে জটিল ব্যাপার। তাকে ছোট করে দেখো না মোটে। দুনিয়ায় রুটি নিয়ে কম মারামারি হয়নি, আজও সমানে হচ্ছে। আমরা ভাবছি সীমান্ত নিয়ে লড়াই, আসলে লড়াই রুটি নিয়ে। অন্যের এলাকায় জোর জবরদস্তি নাক গলালে তার রুটিতেও খাবলা দেব। এই যে তেলের বাজার দখলের এত হম্বিতম্বি, সে তো গ্যালন গ্যালন তেল নয় বাপু হে, সে তো দিস্তে দিস্তে রুটি। যার হাতে তেলের ট্যাঙ্ক, তার হাতে রুটির ভাড়ার। সবাই রুটির জন্যে হন্যে, কেউ 2টো রুটি, কেউ 10টা, কারো রুটি তোমার মতো আটা দিয়ে তৈরি, কারোটা সোনার। বিশু অবাক হয়ে বলে, সোনা, সোনার রুটি, এ কি বলছেন নরেনবাবু? নরেনবাবু মাথা নেড়ে বলেন, ঠিকই বলছি, সোনার বিস্কুট হয় শুনুনি, তাহলে সোনার রুটি হতে সমস্যা কোথায়? আসলে এক একজনের কাছে এক এক রকম। গরিব মানুষের কাছে রুটি এক, তো বড় লোকের কাছে আরেক। খিদের সময় কটা রুটি পেলেই কেউ খুশি, কবিতা শুনুনি? চাঁদ যেন ঝলসানো রুটি, শুনেছ? বড় লোকের আবার রুটি খেলে চলে না, ছিনিয়ে নিতে লাগে, নইলে পেট ভরলেও মন ভরে না। সে খালি উসখুস করে, কার রুটি কেড়ে নেবে। খাই না খাই, কেড়ে তো নি। বিশু চোখ বড় করে বলে, কি যে বলেন নরেনবাবু, কঠিন সব কথা, কিছুই তো মানে বুঝি না, রুটির এত ক্ষমতা। নরেনবাবু মিটিমিটি হেসে বলেন, তবে আর বলছি কি, আমার মতো ছাপোষা মানুষ আবার সারা জীবন নিচের রুটি নিয়েই ব্যস্ত থাকে। অন্যে পেল কি পেল না তাতে তার কিছুই যায় আসে না, ফিরেও তাকায় না, বরং রুটি নিয়ে ঝামেলা হুজ্জুতি দেখলে পালায়। তাই আমরা বাঁচি মরি, কারো মাথা ব্যথা নেই। আবার দেখো বিশু, সকালে যাতে 2টো রুটি জোটে, তার জন্য মানুষ কতই না মাথা করছে, মোটা মোটা বই লিখছে,
বন্দুক হাতে লড়াই করছে, বছরের পর বছর জেলও খেটেছে। আজও তাই। কেউ চায় সব রুটি নিজের হাতে থাকুক, কেউ চায় সব রুটি বিলিয়ে দিতে, কেউ রুটি চুরি করে, কেউ করে দান। রুটি বড় মজার জিনিসও, একই অঙ্গে কত রূপ। বিশু হক চকিয়ে যায়, সামান্য রুটির এত মাহাত্ম্য, আর বুঝছে কে? সেও তো অতি সামান্য। এসব কথা কি শেফালিদের মতো মূর্খদের বোঝানো যায়? দরকার নেই বুঝিয়ে, নিজের দায়িত্বটুকু পালন করতে পারলেই হলো। সেই দায়িত্বটুকু তো অতি ক্ষুদ্র। রাত 9:30 থেকে 32 মিনিটে 3টে রুটি ভালো করে কাগজে মুড়ে নরেনবাবুর বাড়ি পৌঁছে দেয়া। ঠক ঠক ঠক। নরেনবাবু জানালা একটু ফাঁকা করে হাত বাড়িয়ে সেই কাগজের মোড়কটা নিয়ে নেন। ব্যাস, এই কটা বাড়িতে রুটি পৌঁছে দেবার জন্য সাইকেল করে রামধন আসে। সেদিন আসেনি। জ্বর, খুকখুকে কাশি। রুটি বিলির দায়িত্ব পেল বিশুর ছেলে ভজা। সে বেচারির আবার সাইকেলের চেন গিয়েছে কেটে, ফলে বাড়ি বাড়ি ঘুরতে সময় লাগবে। বিশু মেয়েকে ডাকলেন, নিনি তুই চট করে নরেনবাবুকে দিয়ে চলে আয়। শেফালি বলল, এত রাতে মেয়েকে পাঠাচ্ছ কেন, দাও আমি যাই। বিশু বলল, খেপেছ? এত রুটি বেলবে কে? শেফালি বলল, তুমি যাও। নিনি রেগে বলল, তুমি থামো তো মা, বাবা দোকান ছাড়লে ক্যাশ সামলাবে কে? এই সময়টাতেই তো যত ভিড়। আমাকে দাও দেখি, নিজের পাড়ায় আবার ভয় কিসের? আমি কি এখনো ছোট নাকি? এক ছুটে যাব, এক ছুটে চলে আসব। বিশু বলল, তাই কর, জানালায় টোকা দিবি। নিনি অন্ধকার গলি পেরিয়ে অন্ধকার পেয়ারা গাছের তলায় দাঁড়িয়ে নরেনবাবুর জানালায় টোকা দিল। নরেনবাবুর জানালা ফাঁক করা হাত বাড়িয়ে রুটির মোড়ক নিতে নিতে একটু থমকালেন। হাতটা কেমন মেয়েদের মতো না, রোগা, চুড়িও রয়েছে যে। রামধন বেটা হাতে চুড়ি পরতে শুরু করলো নাকি? যাক, পড়ুক, তার মাথা ব্যথা কিসের? এই ভেবে রুটির মোড়ক নিয়ে সে সবে জানালাটা বন্ধ করতে যাবেন, আর তখনই ঘটল ঘটনা, নরেনবাবুর বিখ্যাত হওয়ার ঘটনা। নিনির পিছু নেয়া বেপাড়ায় গুন্ডাটা পেয়ারা গাছের অন্ধকারে সিঁটিয়েছিল। এবার খপ করে নিনির ওড়নাটা ধরে টান দিল। এই হঠাৎ আক্রমণে হতচকিত আতঙ্কিত নিনি চিৎকার করে উঠল, ফেরত দিন, আগে ফেরত দিন। জানালায় ছিটকিনি দিচ্ছিলেন নরেনবাবু, হাতে রুটির মোড়ক। নারী কণ্ঠের আর্তনাদে চমকে উঠলেন। তাহলে রামধন নয়, রুটি পৌঁছে দিতে সত্যিই কোনো মেয়ে এসেছে? লজ্জায় অপমানে কাঁদতে কাঁদতে নিনি তখনও বলে চলছে, দিন, ফেরত দিন। জানালার ওপাশে নরেনবাবু ভয় পেলেন, থমকে গেলেন। এই মেয়ে কে? রুটি কেন ফেরত চাইছে? কোনো ঝামেলা? কি ঝামেলা? যা খুশি হোক, আগে তো রুটি ফেরত দেওয়া যাক, ঝামেলা দূর হোক। দ্রুত হাতে আবার জানালা ফাঁক করলেন নরেনবাবু, রুটির মোড়ক ছুঁড়ে দিলেন গায়ের জোরে। জানালা বন্ধ করলেন দরাম আওয়াজে। কিন্তু ততক্ষণে যা ঘটবার ঘটে গেল। ছুঁড়ে দেওয়া রুটির মোড়ক সজোরে এসে লাগলো গুন্ডা নাটুর কপালের এক পাশে। জ্ঞান হারিয়ে যাওয়ার নার্ভে। আচমকা আক্রমণে ভীত নাটু সেই নার্ভ সামলাতে পারল না। সে নিনের ওড়না ছেড়ে থপাস করে পড়ল তার পায়ের কাছে। পরের ঘটনা এতই সহজ যে বলবার অপেক্ষা রাখে না। নিনের চিৎকারে লোক জড়ো হওয়া, বিশু শেফালির ছুটে আসা, পাড়ায় লোক বেরিয়ে আসা, পুলিশে খবর, জল ছিটিয়ে নাটুর জ্ঞান ফেরানো, তাকে আটক করা, একটার পর একটা ঘটনা চলতেই লাগলো। পরদিন খবর ফাঁস, রুটি যখন বন্দুক। এখন 7 দিন ধরে খবরের কাগজে নরেনবাবুর ছবি, টিভিতে নরেনবাবুর খবর, ওয়েব পোর্টালে নরেনবাবুর জীবনী, ফেসবুকে নরেনবাবুর কথা ভাইরাল, ব্লগে ব্লগে নরেনবাবুকে নিয়ে আলোচনা। এবার আমার বিপদ।
বিধি আমার সঙ্গে আর মিশবে না বলে জানিয়ে দিয়েছে। আমার পাড়ায় এত বিখ্যাত একজন মানুষ থাকা সত্ত্বেও কেন তাকে এতদিন জানায়নি? একজন প্রেমিকা কি তার প্রেমিকের কাছে এইটুকুও আশা করতে পারে না? বিধি আমার ফোন নম্বর ব্লক করে দিয়েছে, ফেসবুকে আনফ্রেন্ড করেছে। শত অনুনয় বিনয়েও আমি তার অভিমান ভাঙাতে পারছি না। ঠিক করেছি আজ গাদাখানে গোলাপ ফুল নিয়ে ওর বাড়িতে হাজির হব, ক্ষমা চাইব। আচ্ছা, গোলাপের বদলে বিশুর দোকান থেকে কিছু গরম রুটি নিয়ে গেলে কেমন হয়? রুটি এত কিছু পারে আর রাগ কমাতে পারবে না? দ্য নোভা আর্কাইভের আজকের গল্পটি আপনার কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। এরপর আরও গল্প শুনতে চাইলে অ্যাকাউন্টটিতে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।